গুড মর্নিং বন্ধুরা। আজ হলো ৮ জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নগাঁও উপনির্বাচন নিয়ে তৎপর কংগ্রেস। বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটিয়ে সংগঠন পুনর্গঠনের পথে হাঁটতে শুরু করেছে আসাম প্রদেশ কংগ্রেস। আগামী দিনে একাধিক নির্বাচনকে সামনে রেখে রবিবার গুয়াহাটির রাজীব ভবনে দলের রাজ্য নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর পৌরোহিত্যে এই বৈঠকে মূলত আসন্ন নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, সাংগঠনিক সংস্কার এবং দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রায় ৩০ জন শীর্ষ নেতা ও পদাধিকারী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব গগৈ বলেন, আগামী এক বছরে উপনির্বাচন, পরিষদ নির্বাচন সহ একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য দল প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে তৃণমূল স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করার কাজও চলছে। তিনি জানান, এর আগে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলা সফর করে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করেছেন এবং স্থানীয় সমস্যাগুলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। সেই সমস্ত পরামর্শ ও মতামতকে কীভাবে বাস্তব রূপ দেওয়া যায় এবং সাংগঠনিক সংস্কারে কাজে লাগানো যায় তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। গৌরব বলেন, নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন খুব শীঘ্রই জারি করতে পারে। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন সাংসদ প্রদ্যুৎ বরদলৈর আসন শূন্য হয় এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নগাঁও এবং মরিগাঁও বিধানসভা কেন্দ্র এলাকায় ইতিমধ্যে দলীয় প্রতিনিধিরা সফর করেছেন এবং ভোটারদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তার দাবি, সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরও বিজেপি সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রী নির্বাচন, অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিভিন্ন সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ নিয়েও মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন গৌরব গগৈ। এদিকে নগাঁও লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী নিয়ে নিজের নাম সরিয়ে নিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানিয়ে দেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছে নেই তার। দেবব্রত শইকীয়া বলেন, আমি আগেও বলেছি, লোকসভা নির্বাচনে লড়ার কোনো আগ্রহ আমার নেই। 2019 সালেও যোরহাট আসনের জন্য আমার নাম উঠেছিল, তখনও আমি আগ্রহ দেখাইনি। এবারও প্রার্থী হওয়ার কোনো প্রশ্নই উঠে না। স্থানীয় প্রার্থী দেওয়ার পক্ষেই সওয়াল করে তিনি বলেন, নগাঁওর জন্য স্থানীয় প্রার্থী ভালো হবে। আমি সেখানে প্রার্থী হলে তা বাইরে থেকে এসে নামার মতো হবে, আমি তা চাই না। আমি আমার নিজের এলাকাতেই কাজ করতে চাই। দল জোর করলেও আমাকে বিবেচনা না করার জন্য অনুরোধ জানাবো। অন্যদিকে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সরব হয়ে গৌরব গগৈ বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ ক্রমশ বাড়লেও সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। কর্মসংস্থানের অভাবে রাজ্যের বহু যুবক যুবতীকে বাইরে চলে যেতে হচ্ছে। একই সঙ্গে ভর্তুকিযুক্ত রেশন সামগ্রীর সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির বিষয়েও তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। অপরদিকে ফের রান্নার গ্যাসের দাম 29 টাকা বাড়ল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত। ফের একবার তারই প্রভাব পড়ল গৃহস্থালির রান্নায় ব্যবহৃত গ্যাসের দামে। রবিবার থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের মূল্য আরও 29 টাকা বাড়ানো হয়েছে। গত 3 মাসে এটি দ্বিতীয় মূল্য বৃদ্ধি। এর ফলে রাজধানী দিল্লিতে 14.2 কিলোগ্রামের একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 942 টাকা। অপরদিকে ভোটার তালিকা সংশোধনে কড়া কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির আওতায় সন্দেহভাজন বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সম্প্রতি সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো বিস্তারিত নির্দেশিকায় কমিশন জানিয়েছে, নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই ধরনের মামলাগুলি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী যেসব ভোটারের গণনাপত্র ফেরত আসেনি, সেক্ষেত্রে বুথ স্তরের আধিকারিকরা স্থানীয় অনুসন্ধানের মাধ্যমে
অনুপস্থিত স্থানান্তরিত মৃত বা দ্বৈত নামভুক্তির মতো সম্ভাব্য কারণ চিহ্নিত করবেন এবং তা নথিভুক্ত করবেন। উল্লেখ্য, বিহারে বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতির সময় কমিশনের আধিকারিকরা দাবি করেছিলেন যে বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের বেশ কয়েকজন নাগরিককে ভোটার তালিকায় চিহ্নিত করা হয়েছে। যদিও পরে এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট পরিসংখ্যান বা প্রমাণ প্রকাশ করেনি কমিশন, তবে বিরোধী রাজনৈতিক দলগুলি কমিশনের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে অভিযোগ তুলে শাসক দল ও তার মিত্রদের বিরোধী ভোটারদের নিশানা করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, 14 মে কমিশন তৃতীয় পর্যায়ের এসআইআর শুরু করে 30 মে থেকে ধাপে ধাপে 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া চালু হয়েছে। এর আওতায় রয়েছে দিল্লি, উড়িষ্যা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ। মোট প্রায় 34,73,00,000 ভোটার এই কর্মসূচির আওতায় রয়েছেন। ভোটার তালিকা সংশোধনের কাজে বাড়ি বাড়ি যাবেন প্রায় 3,94,000 বুথ স্তরের আধিকারিক। তাদের সহযোগিতা করবে বিভিন্ন রাজনৈতিক দলের নিয়োগ করা 3,42,000 বুথ স্তরের প্রতিনিধি। তুষারাবৃত এলাকার আবহাওয়ার কথা মাথায় রেখে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখে এই কর্মসূচির সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন। এর আগে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুডুচেরি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আসামে পৃথকভাবে বিশেষ সংশোধন অভিযান চালানো হয়েছিল। অপরদিকে জাতীয় সড়কের চিরিপুল অংশে লরির দীর্ঘ লাইন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। লক্ষ্মীপুরের 37 নং জাতীয় সড়কের চিরিপুল অংশ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা সংলগ্ন একাধিক সিমেন্ট ও অন্যান্য পণ্যের গুদাম থাকায় সেখানে মণিপুরগামী পণ্য বোঝাই লরিগুলো সড়কের পাশ জুড়ে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে, আর এতে স্বাভাবিকভাবেই সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় চরম আতঙ্কের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় সব ধরনের যানবাহন। চিরিপুল এলাকায় বেশ কয়েকটি বড় বড় গুদাম রয়েছে, সেখানে প্রায়ই পণ্য বোঝাই লরি থেকে সামগ্রী লোড এবং আনলোড করা হয়। এই পণ্য সামগ্রী মূলত পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে পাঠানোর জন্য মজুত করা হয়, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে গুদামের বিপরীতে বা সড়কের একপাশে দীর্ঘ সময় ধরে অধিকাংশ লরি পার্ক করে রাখা হয়। এতে ব্যস্ততম এই জাতীয় সড়কের মূল পরিসর কমে যায়, তাই যানবাহন চলাচলের জন্য রাস্তার 2/3 অবরুদ্ধ হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল ও পথচারীরা। আগেও এমন পরিবেশের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় অতীতের পুনরাবৃত্তি এড়াতে অবিলম্বে চিরিপুল এলাকায় রাস্তার উপর পণ্যবাহী লরি দাঁড় করিয়ে রাখার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও সচেতন বাসিন্দারা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। অপরদিকে পাতারকান্দির নালুগ্রামে সংঘটিত মব লিঞ্চিং ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তাল সামাজিক মাধ্যম। ঘটনার নিন্দা ও প্রতিবাদে বিভিন্ন মহল সরব হলেও গুরুতর আহত 2 যুবক আমির উদ্দিন ও ইসলাম উদ্দিনের চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন জাকালাকা। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত 2 যুবক। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে চিকিৎসা ব্যবস্থায় অবহেলা ও বিলম্বের অভিযোগ তুলে রবিবার হাসপাতাল পরিদর্শনে যায় জাকালাকার একটি প্রতিনিধি দল। সেখানে তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আহতদের শরীর থেকে এখনও সব গুলি অপসারণ করা হয়নি, ফলে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে বলে অভিযোগ প্রতিনিধিদের। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাকালাকা। প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তাকে কার্যালয়ে পাননি বলে জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধিরা বলেন, আহতদের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এদিনের প্রতিনিধি দলে ছিলেন ডক্টর এম শান্তিকুমার সিংহ, আইনজীবী তানিয়া লস্কর, কনক পাল, সাদিক মোহাম্মদ লস্কর এবং নাহারুল আহমেদ মজুমদার। তারা নালুগাঁওয়ের ঘটনাকে অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারি উদ্যোগে বহন, পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার দাবি জানান। একই সঙ্গে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতিও আহ্বান জানানো হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।